আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর। টানা ৫ কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর আজ মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজার লেনদেন। এর সাথে লেনদেনের গতিও কিছুটা কমেছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি টাকা, আজ লেনদেন হয়েছে ৩১৮ কোটি টাকা, অর্থাৎ ২০ কোটি টাকা কম লেনদেন হয়েছে গতকালের তুলনায়। আজ দিন শেষে সূচক ২.৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১৯৬ পয়েন্টে। দর্শক, এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে দিন শেষে টপ ট্রেডে কারা ছিল। এর পাশাপাশি আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ গেইনারে কারা ছিল এবং টপ লুজারে কারা ছিল। আমরা অপেক্ষা করছি টপ ট্রেডের অবস্থান দেখার জন্য। দর্শক, অপেক্ষা করছি। দর্শক, আপনারা জানেন ঢাকা শেয়ার বাজারে গত সপ্তাহের ৫ কার্যদিবসে টানা ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। এরপর থেকে নিম্নমুখী প্রবণতা শুরু হয়। গত সপ্তাহে ২ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল। এরপরে এই সপ্তাহে ৩ কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর আজ মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। এখন আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডের অবস্থান। ওরিয়েন্ট ইনফিউশন দিন শেষে টপ ট্রেডের প্রথম অবস্থানে ছিল, ১২,৫৬,০০,০০০ টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, এটি ৮,৭০,০০,০০০ টাকা মতো লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক, ৭,৬০,০০,০০০ টাকা লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থান রয়েছে স্কয়ার ফার্মা, ৬,৯৪,০০,০০০ টাকা লেনদেন হয়েছে দিন শেষে। লাভেলও রয়েছে পঞ্চম অবস্থানে, ৬,৬৩,০০,০০০ টাকা লেনদেন হয়েছে দিন শেষে। তবে টপ ট্রেডের ক্ষেত্রে উল্লেখযোগ্য হয়েছে সোনারগাঁও টেক্সটাইল, এটি যেহেতু ৯.২৮% দর হারিয়েছে, আমরা এটিকে টপ লুজারেও দেখতে পাবো। এছাড়া ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, একটি অপরিবর্তিত রয়েছে, সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। এখন আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে দিন শেষে কোন কোন কোম্পানিগুলো। শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আজ দিন শেষে হাক্কানি পাল্প পেপার, ৯.৯০% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল, ৯.৫৭% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে লিগেসি ফুটওয়্যার, ৮.৫৯% বৃদ্ধি পেয়েছে। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, ৮.২৫% বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, ৬০.৮১% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রায় ৮% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি দিন শেষে টপ লুজারে কারা রয়েছে। এর মধ্যে আমরা একটু আগে দেখেছি সোনারগাঁও টেক্সটাইল ছিল, ৯.৮১% দর হারিয়েছে, এটিকেও আমরা টপ লুজারে দেখতে পাবো। দেখা যাচ্ছে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, ৯.২৮% দর হারিয়েছে দিন শেষে। দ্বিতীয় অবস্থান রয়েছে RSRM স্টিল, ৮.৮২% দর হারিয়েছে। আরামিড সিমেন্ট রয়েছে তৃতীয় অবস্থানে, ৮.৭০% দর হারিয়েছে। নিউ লাইন ক্লোদিং রয়েছে চতুর্থ অবস্থানে, ৭.৭৭% দর হারিয়েছে। জুট স্পিনার্স রয়েছে পঞ্চম অবস্থানে, ৬.৯৯% দর হারিয়েছে দিন শেষে। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন BMB এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ হাফিজের সঙ্গে। আসসালামু আলাইকুম হাফিজ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? জি, ভালো আছি হাফিজ ভাই। তবে বিনিয়োগকারী ভালো আছে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। হাফিজ ভাই, আপনি জানেন যে ৫ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল ঢাকা শেয়ার বাজারে, সূচক আবারও ৫,২০০ পয়েন্টের নিচে রয়েছে। আজ মিশ্র প্রবণতা দিয়ে শেষ হচ্ছে, মাত্র ২.৫ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে, এখনও ৫,২০০ নিচে আছে। আমার প্রশ্ন হচ্ছে, মানি মার্কেটে সুদ কমছে কিন্তু পুঁজিবাজারে এর প্রভাব দেখছি না। আপনি দেখেছেন গতকাল CRR কমিয়েছে, সেটার প্রভাব কি পুঁজিবাজারে পড়তে পারে? আপনি কি মনে করেন? মানি মার্কেটে ফ্লো বাড়ার সাথে সাথে পুঁজিবাজারে একটু পরিবর্তন বা একটু ঢেউ লাগবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে যেটা আশা করা গেছিল সেটা এখন পর্যন্ত শুরু হয়নি। যদিও গতকালকে CRR বাংলাদেশ ব্যাংক কর্তৃক কমানোর ফলে মানি সাপ্লাই, মানি প্রবাহ মানি মার্কেটে বাড়বে। সামনে ঈদ আসতেছে, সেটার জন্য আমাদের এখানে লিকুইডিটি হওয়া দরকার, আর সারা দেশের মানুষের জন্য হওয়া দরকার। আর পুঁজিবাজারের ইফেক্টটা আসবে একটু পরে, আমার ধারণা হয়তো রোজার মাসটা এরকমই যেতে পারে। এরপরে কিন্তু
একটা ভালো দিন আমরা প্রত্যাশা করি। সবসময় আসলে প্রত্যাশা করি যে পুঁজিবাজার ভালো হোক, সবসময় মনে করি পুঁজিবাজারে কিছু ভালো আইন কানুন হোক, কিন্তু একটু খুব হুট করে যে হয়ে যাবে এমন কিন্তু হয় না। পুঁজিবাজার যারা ইনভেস্টমেন্ট করেন, সেন্সিটিভ মার্কেট, যে সুস্থ চিন্তা ভাবনা করেই তারা বিনিয়োগ করেন। জি, প্রত্যাশার সাথে কিন্তু প্রাপ্তির মিল হচ্ছে না। গত 16 বছরের হিসাব আমাদের বারবার টানতে হয়। 38% সংকুচিত হয়েছে পুঁজিবাজার। ইনফ্লেশন যদি অ্যাডজাস্ট করি তাহলে 3% করে মূলধন হারাচ্ছে প্রতি বছর। সেক্ষেত্রে এই পুঁজিবাজারকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কি কেউ গণ্য করবে ভবিষ্যতে? আপনার কি মনে হয়? যেটা প্রয়োজন সবচেয়ে বেশি হচ্ছে পলিসি ফর্মুলেট করা, এবং পলিসি ফর্মুলেট করবেন কারা? যারা এটা সম্পর্কে জানেন, বুঝেন। নতুন মানুষ এনে উনি যত বড়ই বিদ্বান বুদ্ধিমতী হোক না, অন্য বিদ্বান হোক না কেন, তাকে দিয়ে যদি পলিসি করতে দেওয়া হয়, অভিজ্ঞতা যদি না থাকে সেই পলিসি কোনোদিন ঠিক হতে পারে না। কাজে অভিজ্ঞতা, জ্ঞানের সমন্বয় মিশ্রিত লোক দিয়েই এটা পুঁজিবাজারের আইন প্রণয়ন করতে হবে, আইনগুলো রিফর্ম করতে হবে। রিফর্মে আমরা আছি, কিন্তু রিফর্ম সঠিক করতে হলে পরে অবশ্যই অভিজ্ঞতাহীন লোক দিয়ে সেই রিফর্মটা কোনোদিন হবে না। এটা আমি আগেও বলছি, এখনো বলি। দ্যাটয় ভাবে আমি এই কথা বলতে পারি, দ্যাট উই নিড দ্য পারসন হু গট এক্সপেরিয়েন্স উইথ ওয়াইস। জি, বুঝতে হবে যে আইন যেটা করতেছি সেটার আফটার ইফেক্টটা কি হবে। যদি না বুঝি তাহলে সেই আইন প্রণয়নকারী হিসেবে আমার যাওয়া উচিত না, আর আমার কথা বলা উচিত না। জি হাফিজ ভাই, আপনি জানেন পুঁজিবাজারে যে টাস্ক ফোর্স রয়েছে, এছাড়া ফোকাস গ্রুপ যেটি রয়েছে, সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদেরকে ওই গ্রুপের সদস্য করা হয়েছে। আপনার মতে আসলে বিদ্বান ব্যক্তি দ্বারা আসলে এখন যে সংস্কারগুলো করার কথা সেটি হচ্ছে কিনা আপনার কি মনে হয়? সংস্কারগুলো যে প্রস্তাব করা হয়েছে এতে আরো কিছু অ্যাড করা যেতে পারে। কারণ যে কোনো দেশের পুঁজিবাজার সবসময় বিদেশি ইনভেস্টমেন্ট অ্যালাউ করে। আমাদের দেশে প্রথমেই সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। বিদেশি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বন্ধ করা হয়েছে, ডাইরেক্ট লিস্টিংটা বন্ধ করা হয়েছে। প্রস্তাব করছিলাম আমরা যেগুলোকে ইন্ট্রোডিউস করা হোক, এগুলোকে নিয়েই তো করতে হবে। না করলে তো সেটা অর্ধেক হবে, অর্ধেক হবে না। কাজে আমরা কিন্তু যত করে আইন করতেছি বা আইন করার চেষ্টা করতেছি, জিনিসটা পূর্ণাঙ্গ রূপ দিয়ে বা পূর্ণাঙ্গ ভাবে চিন্তা করে কাজটা করতেছি না, যে ফলে আমাদের কাজটা আদরেই থেকে যাচ্ছে। জি হাফিজ ভাই, আপনি যেটা বললেন যে বিদেশি বিনিয়োগ বন্ধ করা হয়েছে, এটি কি ইচ্ছা প্রণোদিত? আরেকটি বিষয় হচ্ছে টার্মস অফ রেফারেন্স যেটা রয়েছে টাস্ক ফোর্সের, সেক্ষেত্রে কিন্তু বিদেশি বিনিয়োগ নিয়ে কিছু নেই। তাহলে কি আসলে এটা টাস্ক ফোর্সের নতুন করে মনোযোগ দেওয়ার রয়েছে এই জায়গাটি? ওই যে বললাম, হাফ ডাউন অবস্থা করা হলো, আচ্ছা, পুরো জিনিসটাকে তো আমলে নেওয়া হলো না। বিদেশি ইনভেস্টমেন্টকে আর থাকতেই হবে, পুঁজিবাজার মানি ফ্লোটা স্বাভাবিক থাকতে হবে। এবং আমরা যেহেতু ফ্রি মার্কেট ইকোনমিতে আছি, আমরা অর্ধেক কাজ করবো অর্ধেক কাজ করবো না, এটা হয় না। এটা কখনোই ফলপ্রসূ হবে না, হয় না আগে, এখনো হবে বলে মনে হয় না আমার। আচ্ছা, বিদেশি বিনিয়োগকারীদের কথা আমি বাদই দিলাম। আমাদের যে দেশি বিনিয়োগকারী রয়েছে তারাও তো স্বস্তিতে নেই। অনেক বছর যাবৎ পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেছে তারা মূলত আটকে আছে। এটিকে বলে পুঁজি হারানোর বাজার। পুঁজি হারানোর বাজার থেকে পুঁজি বাজার হবে কবে, এবং এক্ষেত্রে যে সংস্কারগুলো করা হচ্ছে সেগুলো আদৌ পুঁজিবাজারকে স্থিতিশীল করবে কিনা? শোনা যায়নি, বেশ কিছু অংশ শোনা যায়নি। আচ্ছা, আপনি শুনতে পাননি, তাহলে আবার আমি আপনাকে রিপিট করছি প্রশ্নটি, যে পুঁজিবাজারকে এই যে বর্তমান যে সংস্কারগুলো হচ্ছে পুঁজিবাজার বিষয়ক, মিউচুয়াল ফান্ড মার্জিন লোন নিয়ে দেখলাম, আইপিও নিয়ে হয়তো বা আসবে, টার্মস অফ রেফারেন্সে আরও কিছু বিষয় রয়েছে। এই সংস্কারগুলো হলেই কি পুঁজিবাজার স্থিতিশীল হয়ে যেতে পারে? আর বিনিয়োগকারী কি পুঁজি আসলে হারানোর বাজার থেকে পুঁজি বাজার ফিরে পাবে? আসলে বিনিয়োগকারী কি আছে এখন আমাদের দেশে? আর সবাই এমন অবস্থায় আছে যে তারা কেউ তো শ্বাস ফেলতে পারছে না। সবাই যে যে জায়গায় অবস্থানে আটকা পড়ে আছে। আর নতুন বিনিয়োগ আনবেন, কোত্থেকে আনবেন? কেউ কি আসবে এই বাজারে? সেটা তো একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে না? আমরা নিজেরাই আমাদের কাজের ফলে, আমাদের কর্মকাণ্ডের ফলে এটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। এখন যদি এটাকে ঢেলে সাজানো না হয়, এখন যদি এটাকে নতুন ভাবে প্রাণ শক্তি না দেওয়া হয়, তাহলে আমি এই মার্কেটের সম্পর্কে যথেষ্ট সন্দেহান। এই প্রথম আমি মার্কেট নিয়ে সন্দেহ প্রকাশ করছি। আমি অত্যন্ত আশাবাদী মানুষ, পজিটিভ মানুষ, আপনারা সবাই জানেন। কোনোদিন মার্কেট নিয়ে কোনো খারাপ কথা বলি না, কিন্তু এখন আমি সন্দেহ করতে বাধ্য হচ্ছি দ্যাট ওয়েদার উই উইল বি এবল টু পারফর্ম এন্ড ওভারকাম দিস সিচুয়েশন। জি হাফিজ ভাই, আমিও এই প্রথম খেয়াল করছি যে আপনি সন্দেহ প্রকাশ করছেন। আপনি সবসময় পজিটিভলি বাজারের দিকগুলো তুলে ধরেন। আপনার সন্দেহ প্রকাশের কারণগুলো কি কি একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি, এক কথায় বলে দিলাম আমি।
সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি এবং সঠিক সময়ে কি নেওয়া হয়েছে? আমি তাতে যাওয়ার আগে বলতে হবে যে আমাকে পুরো জিনিসটা বুঝে তো কথা বলতে হবে। রিকমেন্ডেশনটা যেটা দিব সেটা যদি অর্ধেক রিকমেন্ডেশন যায় তাহলে সেটা কি ফলপ্রসূ হবে? আপনি বলেন। না না আমি যারা দর্শক শ্রোতা তাদের কাছে প্রশ্ন করছি, যারা ইনভেস্টর তাদের কাছে প্রশ্ন করছি। আমি অর্ধেক কাজ করলাম না, তাতে কি হবে? হবে না তো। যত জি। বড় বিদ্বান আর বুদ্ধিমানই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত দিস উইল বি কমপ্লিট সলিউশন, রেজাল্ট আসবে না। আজকে যে সম্পূর্ণ রেজাল্ট হবে তাও কিন্তু না, কিন্তু কথা হচ্ছে আমলে তো আনতে হবে বিষয়গুলো। ওকে, জি। আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি, আপনি বিদ্যানের কথা বলছেন বারবার। আসলে এর আগেও তো পুঁজিবাজার অনেক নিয়ন্ত্রক সংস্থা ছিল, অনেক সমন্বয়কারী ছিল। পুঁজিবাজার কি আসলে রকেট সায়েন্স? পুঁজিবাজার সম্পর্কে কি এত বিদ্বান হতে হয়, নাকি আসলে মিনিমাম যে পড়াশোনা আছে সেটা দিয়েও পুঁজিবাজারকে গতিশীল করা যায়? সবচেয়ে বেশি যেটা প্রয়োজন পুঁজিবাজারের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প কিন্তু নাই। পুঁজিবাজারে যে যত বেশি অভিজ্ঞ, যে যত বেশি ওয়াইজ, ইন্টেলিজেন্ট, তারাই পুঁজিবাজারে সম্পর্কে কথা বলা উচিত, তাদেরকেই কাজ করা উচিত। জি। সেক্ষেত্রে অবশ্যই আশা করব যে অভিজ্ঞতার মূল্য দেয়া হবে। আর আশা করি যে টাস্ক ফোর্সের মেম্বার যারা রয়েছে তারাই তো মূলত সংস্কারগুলো করছে, তারা সব পক্ষের মতামতগুলোকে বিবেচনায় আনবে, সেটা আশা করি। এখন আমি নিজেকে যদি সাধারণ বিনিয়োগকারী ভাবি, আমার কাছে কিন্তু টাস্ক ফোর্স তাদের সুপারিশ নিয়ে কোনো জানার ইচ্ছা নেই। মোট কথা হচ্ছে একজন বিনিয়োগকারী তার পুঁজি ফেরত পাবে কিনা সেটা নিয়ে কিন্তু মূল বিবেচ্য বিষয়। আপনার কি মনে হয় বিনিয়োগকারী আগামী 1 বছর 2 বছরের মধ্যে যারা আটকে গেছে তারা ফেরত পাবে তাদের পুঁজি, অথবা সেফ এক্সিট করতে পারবে? এখানে আমরা সেফ এক্সিট বলতে কি বুঝি? দামটা বাড়লো, বিক্রি করে দিয়ে বেরিয়ে গেলাম, এটাই কি? নো। পুঁজিবাজার তো হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গা। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হবে, তাইলে পুঁজিবাজার দাঁড়াবে। এখানে আমরা শুধু কথা দিয়েও যেমন কাজ হবে না, আর দাম বাড়লেই যে মার্কেট ভালো হয়ে গেল সেটাও কিন্তু না। জি। আসলে ফাউন্ডেশনটা কত শক্ত, পুঁজিবাজারের ভিত্তিটা কত মজবুত, এখানে ইনভেস্টর কারা আছে, সত্যিকার বিনিয়োগকারী আছে কিনা। আমরা কিন্তু সবাই ট্রেডার। এই যে এত বছর যাবত এত কথা বলি, আমি এই কথাটা প্রায় প্রতিদিনই বলি যে আমরা অনেক ট্রেডার তৈরি করেছি হয়তো, জি। কিন্তু ইনভেস্টর তৈরি করতে পারি নাই। জি। এটা আমাদের ব্যর্থতা। জি। এবং এক্ষেত্রে আপনাকে একটি জিনিস বলে রাখি যে আমরা বিশ্বের অন্যান্য দেশে থাকি যে ট্রেডার এবং ইনভেস্টর যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে, দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগ করে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে নির্দিষ্ট সময় যদি করে ডিভিডেন্ড খাওয়া পর্যন্ত যদি রাখে, অনেকে কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হয় না, সেটা বাজার বিশেষজ্ঞরা বলে থাকে। সেক্ষেত্রে কিন্তু ধাবিত হয় কম। কিন্তু আপনার মতে এখন বর্তমানে বিনিয়োগকারীদের কোন দিকে আসলে মনোযোগ দেওয়া উচিত লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য? এটা তো অনেক আগেরই কথা। সব বিনিয়োগকারী সেটা চিন্তা ভাবনা করে নিজের হিসাব করবে যে আমি যে বিনিয়োগ করতেছি আমার ইনভেস্টমেন্ট রিটার্নটা ঠিক মতো হচ্ছে কিনা, আমি সঠিকভাবে প্রফিট পাচ্ছি কিনা। কারণ টাকা তো ব্যাংকেও রাখা যায়, ফিক্সড ডিপোজিট করে সেখান থেকে তো একটা ফিক্সড ইনকাম আছেই। ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করা যায়, করাতে যাওয়ার সুযোগ তো আছে ইনভেস্টমেন্টের। জি। কিন্তু পুঁজিবাজারে আসতে পরে বা পুঁজিবাজারে ইনভেস্ট এখানেই করবে তারা কোন শেয়ারটা কিনে তাদের লাভবান হবে, এবং সেটা তারা অন্য জায়গায় ইনভেস্টমেন্টের চেয়েও পুঁজিবাজারে আনলে বেশি লাভ পাবেন কিনা, সেই সমস্ত বিবেচনা করেই তো ইনভেস্টররা এখানে থাকবে, তাই না? জি। হাফিজ ভাই, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। আপনি একটু আগে হতাশা ব্যক্ত করেছেন, সেক্ষেত্রে আপনার হতাশাকে আশায় পরিণত করার জন্য এই মুহূর্তে কার কি করণীয় রয়েছে সংক্ষিপ্তভাবে? যার যার অবস্থান থেকে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এবং একক সিদ্ধান্ত না, এটাকে সম্মিলিতভাবে কম্বাইন্ড সিদ্ধান্ত নিতে হবে। এখানে ইন্টারমিডিয়েট বডিজ, রেগুলেটর, যারা মার্কেটে আছেন সবার কাছ থেকে সমন্বয় করে যদি বিনিয়োগ করে এবং আস্থার সংকট যেটা গেছে সেটাকে যদি উত্তোলন করা যায়, বেরিয়ে আসা যায়, আস্থার সংকট থেকে বেরিয়ে আসা, ঠিক মতো আস্থার জায়গাটা তৈরি করা যায়, মার্কেট আবার ঘুরবে। জি হাফিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, সবাইকে দোয়া রইল, রমজানে ভালো থাকেন, এটি আশা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এ হাফিজের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।